আমরা আসলে তাকিয়ে থাকি পার্লামেন্টে কে আমাদের কথাটা উপস্থাপন করবেন। সবচেয়ে নন্দিত যিনি আমার পাশে বসে আছেন, কিন্তু যখন দেখি আমাদের রুমিন ফারহানা আপাও সংবিধান সংস্কার পরিষদের শপথ নেন না, সেটা কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন জাগিয়ে তোলে। সবসময়ই আমাদের অর্জনগুলো পাওয়ার জন্য নির্ভর করতে হয় ওই নেতার উপরে বা ওই লিডারশিপের সততার উপরে, এবং ওই লিডারশিপের যে চাহিদা বা তার যে পারঙ্গমতা সেটার উপরে আমাদেরকে নির্ভর করতে হয়। কিন্তু প্রকল্পের যে সততা, প্রকল্পের যে প্রয়োজনীয়তা, সেটাই এনাফ হওয়া উচিত, সেটাই যথেষ্ট হওয়া উচিত। কিন্তু আমরা প্রকল্পের যে প্রয়োজনীয়তা সেটাকে আলাপ না করে লিডারশিপের প্রয়োজনীয়তার উপরে বেশি ফোকাস করে ফেলি, যেটা আজকেও আলোচনার মধ্যে কিন্তু উঠে এসেছে। আমরা দেখেছি যে পূর্ববর্তী, যেমন ধরেন শেখ মুজিবুর রহমানের মতো বড় নন্দিত নেতা, তারা কিভাবে আসলে বাংলাদেশের বিপক্ষে অবস্থান করলেন, একটা পর্যায়ে গিয়ে তার অবস্থানও বাংলাদেশকে কিভাবে প্রশ্নবিদ্ধ করে ফেললো, বাংলাদেশের রাষ্ট্রনৈতিক নতুন প্রকল্পকে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাওয়া নতুন আকাঙ্ক্ষাকে কিভাবে প্রশ্নবিদ্ধ করে ফেললো। এই আলাপচারিতা একটা প্রশ্নবিদ্ধ অবস্থানে এখনো থেকে যায়। কিন্তু এই আলাপটা আমাদের করতে পারা উচিত যদি আমরা এই মুহূর্তের লিডারশিপকেও, এই মুহূর্তের নেতৃত্বকেও প্রশ্ন করতে চাই, তাহলে ওই সময়ের নেতৃত্বকেও প্রশ্ন করতে পারা উচিত আমাদের। এখন আসেন যে সংকটের আরেকটা জায়গা, যে আমাদের পার্লামেন্টে আমরা আসলে তাকিয়ে থাকি পার্লামেন্টে কে আমাদের কথাটা উপস্থাপন করবেন। কিন্তু সেই জায়গায় এসে আমরা দেখি যে আমাদের স্বতন্ত্র যারা জিতে এসেছেন তার মধ্যে সবচেয়ে নন্দিত যিনি আমার পাশে বসে আছেন, কিন্তু যখন দেখি আমাদের রুমিন ফারহানা আপাও, হাতালিটি একটু পরে দিলে ভালো হতো, কারণ রুমিন ফারহানা আপাও যখন দেখি যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেন না, সেটা কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন জাগিয়ে তোলে। তাহলে স্বতন্ত্র থাকার যে স্বাধীনতা, সেই স্বাধীনতাও কি রাষ্ট্রনৈতিক প্রকল্প চাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়, যথেষ্ট হয় না, এরকম একটা সন্দেহ কিন্তু আমাদের মধ্যে তৈরি হয়।